আসসালামু আলাইকুম। অনিবার্য কারণবশত মেডিকেল ভর্তি পরীক্ষার পরে যে লাইফটা আমরা করি, সে লাইফটা আমরা করতেছি না। বাট আমি তোমাকে প্রমিস করতেছি, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো বা ফিউচারে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, এই 20 মিনিটের ভিডিওটা সিম্পলি তোমার লাইফ চেঞ্জ করে দিবে। তোমরা যত লাইভ দেখতেছো, যত রিঅ্যাক্ট করতেছো, সেগুলোতে সিম্পলি টাইম ওয়েস্ট হবে। আমরা তোমাকে এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন কেমন ছিল, কী কী অ্যানালাইসিস, সামনের বার কী হবে, যারা ভালো পরীক্ষা দিছো তারা কী করবা, যারা খারাপ পরীক্ষা দিছো তারা কী করবা, সব কিছু নিয়ে সবচেয়ে কনসাইজ একটা ছোট্ট রেকর্ডেড ভিডিও দিচ্ছি। যেহেতু দেশের অবস্থা খারাপ, তাই আমাদের দায়িত্ব থেকে এই ভিডিওটা তোমাদের জন্য করা। সো যারা মেডিকেল এক্সপিরিয়েন্স আসো বা পরীক্ষা দিছো বা সামনে দিবা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। আমরা পুরো ভিডিওটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। ওকে, আমি এখন একে একে ডাকবো। প্রথমটা আমি টান দিব, দেন আমি আমার টিমের মানুষজনকে সাবজেক্ট ওয়াইজ ডাক দিব। ওকে, সো আমাদের প্রথম যে কথাটা, আমি এবছর আরাফাত চলে আয়, এবছরের মেডিকেল কোশ্চেন নিয়ে একটু কথাবার্তা বলি। ইফ আই এম বিং স্ট্রেট আউট অনেস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোর্স থেকে কত কমন আসছে 86, বই থেকে দেখতে পাচ্ছ হলো 82। টু বি অনেস্ট, এখানে আমি লিখে রাখবো হোয়াট দ্য ফাক। কেন বলো দেখি, আরাফাত বল দেখি কেন কেন আমরা কমন নিয়ে কেন কথা বলতেছি না? কারণ এইবারের প্রশ্ন যেরকম সোজা হয়েছে, সেই এইরকম প্রশ্ন তুমি বাজারের সকল বই থেকেই তুমি কমন পাবা। তাহলে সকল কোর্স থেকেও কমন পাবা। তাহলে ওদের থেকে আমাদের পার্থক্যটা কোথায়? আমরা তোমাকে কনসাইজ জিনিস দিছি, অর্থাৎ জিনিস ছোট। তুমি অন্যদের বইয়ে যদি 200 পেজ পড়ে 10টা কমন পাও, তুমি আমাদের বইয়ে 70টা পেজ পড়ে 10টা কমন পাচ্ছ। পাশাপাশি আমাদের যে কোর্স বলো বা বই বলো, এগুলো কিন্তু বাজারে সবার জন্য, অর্থাৎ যে সব থেকে বড় লোক সেও কিনতে পারবে, যে গরিব যে গ্রামের মধ্যে আছে সেও কিনতে পারে, কারণ আমাদের বইয়ের দাম কম। একটা কথা অ্যাড করি, এবছরের মেডিকেলের যে স্পেসিফিক্যালি বায়োলজি যে কোশ্চেনটা, আমি জানি না স্যারেরা করছেন, স্যারেরা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, বাট আমি স্যারদেরকে বলবো যে স্যার, আমার মনে হয় স্টুডেন্টের প্রতিনিধি হিসাবে আই থিঙ্ক দ্য স্ট্যান্ডার্ড শুড ইনক্রিজ। মানে স্ট্যান্ডার্ডটা অনেক লো হয়ে গেছে। মানে কোশ্চেনটা দেখে আমাদের কাছে মনে হয় যে কোশ্চেনটা খুবই সুপারফিশিয়াল হয়েছে। এইবারের বায়োলজি প্রশ্ন যেটা আছে, তুমি যদি দেখো যে খুবই সুপারফিশিয়াল প্রশ্ন করছে, যদিও সব চ্যাপ্টার থেকে করছে, কিন্তু সুপারফিশিয়াল মানে কি ভাইয়া বলে দেই, একটা চ্যাপ্টারের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট 10টা লাইন তুমি জানো না? উলফিয়া আরাহিজার নাম আমি পড়ছি 7 বছর আগে, না আমি জানি যে সবথেকে ক্ষুদ্র নগ্ন বীজ, সবথেকে ক্ষুদ্র উদ্ভিদ। এডি মনে করো মানে বিসিএস এর জিকে পড়লো এটা মুখস্থ করে। তারপর আবার এই যে আমাদের প্রেশার মাপে কি দিয়ে, মানে সরি, এটা আসলে এক্সপেক্ট সাথে আবার আমার গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মাঝে কোন জিনিসটা তৈরি হয়, এটাতে তোমরা অফেন্ড হও না বাবারা। আমরা বলতেছি না কঠিন কোশ্চেন করতে, বাট যখন কোশ্চেন অত্যাধিক ইজি হয়, তুমি জানো এই বছরের কাটমার্ক কত হইতে পারে? এটা তো একটা অনেকের মনে প্রশ্ন। কমেন্ট যদি করতে পারতে, এই কমেন্টটাই প্রথম করতে যে ভাই কাটমার্ক কত হইতে পারে। কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড ছিল, আমাদের ছোট লিটারালি আমাদের কোর্সের লেকচার আওয়ার ছিল মাত্র 45 ঘন্টা, এবং আমাদের বইয়ের অ্যাভারেজ পেজ সংখ্যা ছিল 400 পেজ। একটা 45 ঘন্টার ক্লাস থেকে 86%, চিন্তা করছো তুমি? 100টা কোশ্চেনের 86টা এখান থেকে, 100টা কোশ্চেনের 82টা ওখান থেকে আসছে। যার কারণে তোমার মনে হয় এটা সবার জন্য আসছে, ভালো খারাপ সবার জন্য হয়েছে। কাটমার্ক মিনিমাম গেলে 70+। আমার অ্যাপ্রক্সিমেট বলে দ্যাট শুড বি 70 to 75 কাটমার্ক। ফর ইওর রেফারেন্স, 18 সালে আরফাত কত ছিল জানিস? 18 সালে 55 ছিল না? ইয়েস, অ্যারাউন্ড 55 থেকে 58 ছিল কাটমার্ক। সেখান থেকে যখন কাটমার্কটা এতটা বাড়ে, তার মানে দেয়ার উইল বি পিপল যারা 80+ পাবে, স্টিল তারা ঢাকা মেডিকেলে ঢুকতে পারবে না। এই জন্য কোশ্চেন যখন খুব ইজি হয়, এটা ব্যাড। কোশ্চেনটাকে কি খুব ইজি বলতে পারবো না, বাট বায়োলজিটা অ্যাটলিস্ট আমরা ডাক্তার চুজ করতেছি, অ্যাটলিস্ট বায়োলজি মেক ইট টাফ ফর আস, মেক ইট আ চ্যালেঞ্জ। আমরাও এত বেশি কমন দিতে চাই না অনেস্টলি। আমি অ্যাজ অলওয়েজ প্রমোট করতে চাই 75% কমন দিব, বাট যে মোমেন্টে দেখি যে আমার 45 ঘন্টার ক্লাস থেকে 86% কমন চলে আসছে, সে মোমেন্টে আমারও মনে হয় যে না স্যার, একটু প্যারা দেন। ওকে আরফাত, আর কিছু বলবি বায়োলজি বা এই কোশ্চেন নিয়ে? কি বায়োলজি 26 ব্যাচের জন্য বায়োলজি পড়ার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলতেছি যে আমাদেরকে এরিয়া মার্কিং করে পড়তে হবে। আমরা আমাদের কোর্সে বলো, আবার আমরা আমাদের বইয়ে বলো, সবসময় একটা জিনিসে সব থেকে বেশি ফোকাস দিছি, সেটা হলো এরিয়া মার্কিং করাতে। এইবারও আমাদের এরিয়া মার্কিং যেটা আছে, এরিয়া মার্কিং মানে কি? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলো চুজ করা, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো চুজ করা। এগুলো থেকে 80% জিনিস ঠিকই কমন আসছে। সাথে আরেকটা কথা হইলো যে বায়োলজির যে প্রশ্ন এবার হয়েছে, এটাতে অনেকে বাস খাইছে, অনেকে আবার ভালো করছে। কারণটা হলো কি, যারা সব চ্যাপ্টার পড়ে গেছে। আমাদের মূলনীতি হইলো কি, যে তোর সিলেবাস শেষ হয়েছে কিনা। এখন কিছু কিছু পাবলিক আছে যারা বায়োলজিতে একদম গোট হইতে চায়, যে না গ্রেটেস্ট অফ অল টাইম, কিছু চ্যাপ্টার একদম পড়ে ফাটাই দিছে। উদ্ভিদ সাহিত্যত্ব,
তারপর ধরো যে সমন্বয় নিয়ন্ত্রণ, কিন্তু সে আসলে নগ্নবীজি আবৃতবীজিও ভালোভাবে পড়ে নাই, মানব জীবনের ধারাবাহিকতাও ভালোভাবে পড়ে নাই। কিন্তু ওই যে ছেলেটা হলো সবকিছু পড়ে গেছে, মোটামুটি প্রিপারেশন নিয়ে গেছে। এবং শুরু থেকে কিন্তু তোমাদেরকে আমরা বলছিলাম, আমার গাইডলাইন ওর গাইডলাইন যদি শুনো, আমরা বলছি যে ফুল সিলেবাস পড়তে, ফুল সিলেবাস পড়তে হবে। এবং দেখো কোশ্চেনটা যেমন হয়েছে এক হলো ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয়েছে। এখন ধরে নাও যে তোমাকে মানব প্রতিরক্ষা থেকে আমি কোশ্চেন দিলাম, যদি এবার একটা টিকা থেকে কোশ্চেন দেই, এটা বোঝা যাচ্ছে মেডিকেলে যদি কোশ্চেন দিতে চাই টিকাতে প্রথম যাবে। অথবা যদি আমি তোমাকে একদম একটা কোশ্চেন করি সিম্পল, চামড়া কত নাম্বার প্রতিরক্ষা স্তর, এটা পারা উচিত না তোমার? সো তোমাদেরকে এই জিনিসটা বলা হচ্ছে যে ডোন্ট স্পেশালাইজ, জেনারেলাইজ। মানে কি যে ভাইয়া তুমি এখানে কোনো গাইনি এক্সপার্ট না, তুমি কোনো অর্থোপেডিক্সের ডাক্তার না, তুমি কোনো নিউরোসার্জন না, তুমি একটা এইচএসসি স্টুডেন্ট। তোমাকে সব সাবজেক্টের সব চ্যাপ্টারই পড়তে হবে এবং এরিয়া মার্কিং করে পড়তে হবে। যেমন দেখো সিম্পলি আমি তোমাকে কমনের পার্সেন্টেজ দেখাচ্ছি না, এই যে দেখো বায়োলজি 79% এরিয়া, নির্ধারিত এরিয়া থেকে, কোর্স থেকে বই থেকে 73%। তুমি দেখো কেমিস্ট্রি 90%, কোর্স থেকে 80%। এই যে 79, 86, মানে পার্সেন্টেজগুলো নোটিস করে। এগুলো হলো সিম্পলি আমাদের কোর্স বই দেখিও না, আমাদের কোর্স বইকে তুমি যদি কাটে দিয়ে একটা ওয়ার্ড লিখে দাও যে এরিয়া মার্কিং, এইটাই করলেই তুমি এই পরিমাণে কমন তুমি পাই যেতে। বাট সব চ্যাপ্টার তোমাকে পড়তে হয়েছে। অর্থাৎ যেই চান্দু আসে রক্তের উপর পিএইচডি করে ফেলছিলা, সে চান্দুকে অবশ্যই সমন্বয় নিয়ন্ত্রণ পড়তে হইতো, ডিপে যায় পড়তে হইতো না। মানে মিনিমাম যে তত্ত্বগুলো জানা লাগে, যে ওই যে হরমোনের ছকটা, কর্টেক্স স্নায়ু ছকটা, এই দুটি ছক তো পড়ছিস তাই না? এটি দুটি যদি না পড়ি, যে না শর্ট সিলেবাসের বাইরে পড়ি না মামা, তাইলে এই যে ধরাটা খাই গেছো। সো এই ছিল ওভারঅল আমাদের বায়োলজি স্টোরি। 26 ব্যাচের উদ্দেশ্যে সাজেশন একটাই, সিম্পলি সব পড়তে হবে, সব চ্যাপ্টারই পড়তে হবে। আমি যদি একটু এখান থেকে একটা ঘোষণা দিতে চাই, আমাদের সাজেশন কোথায় গেল, নিচে এগুলা সব ভাইয়া কমনের প্রমাণ, এগুলা দেখাতে যাচ্ছি না অ্যাকচুয়ালি, মানে মুডও ওরকম নাই। এই জায়গায় আসি, এই জায়গায় কমেন্টে আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, বুঝছো? কমেন্ট থেকে মিলাই নিও। হালকেনস্টাইনকে আসলে এত চিল্লাইতে লাগে না যে কমন আসে। আমরা একটা প্রি মেডিকেল ব্যাচ লঞ্চ করছি, তুমি এখানে এনরোল করার জন্য একটা ডিসকাউন্ট, এটা আরাফাত তার আমারই ব্যাচ, তানজিমও আছে, সেল 30 কুপন দিয়ে 30% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমরা এখানে সবই পড়াই দিব, বাট আমরা তোমাকে অলওয়েজ একটা বলি, দেখো এবার আমাদের কাছ থেকে কমন আসছে, আমরা তো ফোকাস দিচ্ছি না কেন, সবার কাছ থেকেই কমন আসছে। কোশ্চেন তো মিডিয়াম ক্যালিবার ছিল, আমি বলবো কোশ্চেন ছিল মিড টু লো। হার্ড যদি কেউ বলে তার মাথাটা ভাঙে দিব, মিড টু লো, ঠিক আছে? এবং এই মিড টু লোতে কমন সবারই আসবে। কিন্তু দেখো অন্যরা 12-14 ঘন্টা লাইভ ক্লাস করছে, এতগুলা বই পড়ছে, বাট আমরা একটা ইউনিভার্সাল পিডিএফ ধরাই দিছি, কয়েকটা ক্লাস ধরাই দিছি, তারপর কন্টিনিউয়াসলি গ্রুপে কথা বলছি, হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের এখান থেকে আমরা রেজাল্ট পাবো। সো আমরা যারা প্রি মেডিকেল পড়তে চাচ্ছ, জুনিয়র ব্যাচ, যারা স্পেসিফিক্যালি 26 ব্যাচ যারা মেডিকেলে চান্স পাইতে চাও, তারা এই ব্যাচটা চেক আউট করতে পারো। এক্স্যাক্টলি লাইক মেডিকেল বাট বেটার। ওকে, আরাফাত এই পার্টে গেল। এখন এই পয়েন্টে আমরা ডাকতে চাই হলো তানজিমকে, আমরা বাকি সাবজেক্টগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। এই পর্যায়ে আমরা একটু কথাবার্তা বলবো যে আমাদের ফিজিক্স, এই যেমন দেখো কমন টমন আমরা আসলে কি পরিমাণে দেখাই, এই ক্লাসের স্লাইড থেকে তুলে দিছে, ঠিক আছে? সো এখন আমরা কথা বলবো যে এবছরের মেডিকেলের ফিজিক্স কোশ্চেনটা কেমন ছিল, এবং আমি তারপরে একটু কথাবার্তা বলবো জিকে নিয়ে, ঠিক আছে তানজিম? আচ্ছা, ওকে। সো আমাদের মেডিকেলের ফিজিক্স যে কোয়েশ্চেনটা, তোমরা অলরেডি 15টা, আগে তো একটু বেশি ছিল, এখন এটা কমায় দিছে। একে তো নাম্বার কমায় দিছে, মার্কস ডিস্ট্রিবিউশন কমায় দিছে। সেকেন্ডলি 15টা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট পেপারের যে 5টা কোয়েশ্চেন আসছে, তার থেকে কিন্তু 3টে অনুশীলনী থেকে আসছে, এবং সেকেন্ড পেপারে একটু কম আসছে। তো মোটামুটি বলা যায় 15 থেকে 9টা হচ্ছে আমাদের কি অনুশীলনী থেকে আসছে। তো এই যে তোমরা যারা 26 আসো, আমাদের বেসিক্যালি ভিডিওটা তো 26কে নিয়ে, তাই না? সো তোমরা এখান থেকে কি শিক্ষা নিবা? আমি যদি ফিজিক্স বলি, আমি যদি বায়োলজি বলি, আমি যদি ইভেন কেমিস্ট্রি বলি, সবখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা। ইভেন আমাদের কোর্সে যে জিনিসটা আমরা ফোকাস করছি, দেখো সবখানে কিন্তু 2-3 লেভেল ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। কিরকম? যারা একদম বেসিক লেভেল পড়ে, হালকা পাতলা পড়ে চলে যায়, আবার যারা একদম ডিপে যায়। সো আমাদের কোর্সেও কিন্তু আমরা এভাবেই সাজাইছি। দেখো অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এরিয়া মার্কিং দিয়ে দিচ্ছি, বা এটা অলরেডি বলছে কিন্তু। বাট সেকেন্ডলি যারা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাচ্ছে, যারা সলিমুল্লাতে চান্স পেতে চাচ্ছ, বা ঢাকার মেডিকেলগুলোতে চান্স পেতে চাচ্ছ, যেমন যদি আমি কেমিস্ট্রির কথা বলি, সুপার সাইক্লোন যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু হাজার স্যারের বই ছিল না, কিন্তু এটা আরেকটা রাইটারের বই ছিল। আমরা দেখাইলাম না, ধরো এটা দেখাইলামই না, দেখিও নাই, প্যারা নাই, বুঝলামই না। বাট যারা এটা দাগাইতে চাচ্ছ,
তাদের কি করতে হবে, অন্যান্য রাইটারের বই পড়তে হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা কি করতেছিলাম, আমাদের ইউনিভার্সাল রাইটারের যে পিডিএফটা দিছি ওখানে কিন্তু আমরা সব একসাথে দিয়ে দিছি। সো এখানে যত রকম ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, তুমি তোমার ক্যালিবার অনুযায়ী আমাদের কোর্স থেকে তোমার মতো করে পড়ে নিতে পারবা। আচ্ছা, আমার কথা এখানে বুঝতে পারছো? একটা পয়েন্ট আমি যদি একটু ফিজিক্সের কোশ্চেনটা নিয়ে বলি, এবছরের ফিজিক্সের কোশ্চেনটাতে যেটা হয়েছে, অনুশীলনীর আধিক্য ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অনুশীলনী ছিল মোটামুটি 9টা 9 থেকে 10টা হইতে পারে আউট অফ 15 কোশ্চেন। সো আমরা যে গলা ফাটায় বলতাম যে অনুশীলনী কর, যেমন আমি তোমার দেখাই, তুমি মেডিকেল কোর্সের ভিতরে একটা স্ক্রিনশট দেখো, এই যে দেখো এই যে অনুশীলনী সলভিং ক্লাস সেপারেটলি দেওয়া ছিল। এটা আমি শুরুতে কারণ বলছিলাম 2017 সাল থেকে এই 2025 পর্যন্ত অনুশীলনী থেকে কোশ্চেন আসে, মাঝে খালি মারাটা খাইছে আমি, 18 মাঝে খালি 18 ব্যাচকে মারাটা দিছে সেপারেটলি, আই ডোন্ট নো কেন, বাট বাকি প্রতি ব্যাচে অনুশীলনী থেকে কোশ্চেন ছিল। মোস্টলি ধরে নাও এটার মানে এই না, এই মেসেজটা কখনো নিবা না যে শুধু অনুশীলনী পড়ে যাও। ছিল না। অনুশীলনী ইজ এ অ্যাড অন। দেখো আমি তোমাকে বলি, ধরে নাও এই 9টা কোশ্চেন একটা মানুষ 15টার মধ্যে দেখে বলতেছে, আরে এটা তো করে আসছি, ও কঠিন কনফিউশন টাক টাক করে দাগাইছে না। লাগাই ফেলছি। ধরো তুমি পড়ো নাই, তুমি সেম কোশ্চেন হয়তো বা পারতা, যদি ফিজিক্স মোটামুটি পড়ে থাকো পারতা, কিন্তু তোমার কনফিডেন্সটা থাকতো না, যে কনফিডেন্সের কারণে পুরো পরীক্ষা কিন্তু ভালো হবে। সো তোমাকে ফিজিক্স যেটা করতে হবে, ফিজিক্সের কোশ্চেনে যে ম্যাথগুলো দিছে এগুলাও খুবই ইজি দিছে, মানে এগুলা কোনো কঠিন ম্যাথ না, এগুলোর জন্য কোনো শর্ট টেকনিক ওরকম জানা লাগতো না, মোটামুটি পারবা। ফিজিক্সের কোশ্চেনও মোটামুটি অনুশীলনীর আধিক্য ছিল, এবং আমাদের এই সাথে ইসাক স্যার, মোর দেন ইনাফ। ইসাক স্যার বাইরে থেকে একটা আসে ইসাক স্যার যে পড়ছে মোটামুটি বইটাই, মূল বই দাগায় রিডিং পড়ছে, ক্লাসে যতটুক পড়তে বসে ততটুক পড়ছে, দ্যাটস মোর দেন ইনাফ। ওকে, এটা ছিল আমাদের ফিজিক্সের ফিজিক্সের পার্ট। এই পার্টে। এখন আমি যদি একটু জিকে আসি, তানজিম তোমাকে ধন্যবাদ, আমরা এখন জিকে এটা একটু টান দিব। জিকে এর ক্ষেত্রে একটু দেখো, জিকে এর যে কোশ্চেনটা, সেটা কথা বলার আগে আমাকে জানতে হবে ভাইয়া জিকে সিলেবাস কি ছিল। জিকে সিলেবাস ছিল বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল। ভাইরে ভাই, এটা তো বিসিএস এর সিলেবাস ভাই, বিসিএস এর জিকে আর মেডিকেলের জিকে সেম সিলেবাস। বাট এটা কি পসিবল? মানে এটা পুরো একটা সমুদ্র থেকে তোমাকে 1 ফোঁটা পানি তুলে দেবে, এই সমুদ্র তো পুরোটা আত্মস্থ হবে না। তো সেক্ষেত্রে আমাদের যে সকল কোশ্চেনগুলো আসছে এগুলো কঠিন মনে হইতে পারে একটা কেসেই, যে অনেক বড় সিলেবাস ছিল, এবং মেজরিটি মানুষজন জিকে পড়ছে লাস্ট মোমেন্টে। কিন্তু যদি একটু চোখ কান খোলা রাখে, যে শহীদ ওয়াসিমের যে কোশ্চেনটা ছিল এটা পারার মতো কোশ্চেন ভাই, এটা চোখ কান একটু খোলা থাকলে পারবা। কোথায় কি সবজি ভালো হয়, পলাশির যুদ্ধ কত তারিখে, মোটামুটি পারার মতো কোশ্চেন। কিন্তু আমরা কঠিন লাগছে কেন? কারণ সিলেবাসটা এত বড় ভাই, এত বড় সিলেবাস কেমনে পারবো? এই জন্য লাস্ট মোমেন্টে জিকে আর পড়া যাবে না, জিকে বলতে হবে হলো অল দ্য টাইম। অর্থাৎ যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, আই সাজেস্ট ইউ বাই এ বুক, এখন থেকেই রেগুলারলি 1-2 পেজ করে পড়ো, 1-2 পেজ রেগুলারলি পড়ো। একদম লাস্টের দিকে টানে পড়া যাইতো আগে, কারণ আগে সিলেবাসটা অনেক ছোট ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এখন সেটা নাই, সিলেবাস অনেক বড়, এই জন্য শুরু থেকে পড়াটা সাজেস্টেড। নাও উই কাম টু ইংলিশ। তোমরা এই প্রুফগুলো একটু দেখতে পারো, দেখতে মজাই লাগে আসলে আমারও। দেখো এটা ক্লাস, এটা কোর্স বই, এটা হলো ক্লাস, এটা বই, এটা হলো ক্লাস, এটা বই। যদি কারো বিলিভ না হয় ড্রাইভ লিঙ্ক দেখতে পারো, সমস্যা নাই, গালি দিও না। ইংলিশের কথা একটু বলি। ইংলিশের কোশ্চেনে 2 টাইপের হয়, একটা হলো গ্রামাটিক্যাল আর একটা হলো ভোকাবুলারি। এখন এই বছর ভোকাবুলারির কোশ্চেন মোটামুটি ছিল 5-6টা ছিল, ভোকাবুলারি গ্রামারও ছিল মোটামুটি। যখন আমাদের ভোকাবুলারির কোশ্চেন বেশি আসে সেটাকে আমরা কঠিন কোশ্চেন বলি, কারণ ভোকাবুলারি মেজরিটি টাইম পড়ি না, ইংলিশ কয়জন পড়ছিস ভাই শুরু থেকে, আর গ্রামার তো ভাই ওই ক্লাস 2 থেকে এখন পর্যন্ত যাতাই। সো ইংলিশের ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি যদি জুনিয়র হই, ইংলিশ মোটামুটি যদি গ্রামাটিক্যাল বেসিক থাকে তুমি এইখানে 5 পায়ে আসতে পারো, 5 থেকে 7 তুমি পাবাই। কিন্তু এর বেশি পারতে গেলে তোমাকে একটু ভোকাবুলারি নিয়ে একটু এক্সট্রা পড়াশোনা করতে হবে। এটার জন্য কি ভোকাবুলারি বই মুখস্থ করা শুরু করবে না, সিম্পলি মেডিকেলের যে কোনো একটা ইংলিশ গাইড শুরু থেকে পড়ো। অর্থাৎ প্রতিদিন 2-3 পেজ করে পড়তে থাকলেই তুমি ইংলিশ পার হয়ে যাবা। অর্থাৎ আগে ইংলিশ জিকে যেমন লাস্ট মোমেন্টে টাইনা পড়ে হাইলাইটস দিয়ে হচ্ছিল, এখন প্যাটার্নটা একটু চেঞ্জড। বাট এখন যদি আমরা একটা সাবজেক্টই বাকি আছে যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ধরে নাও যে আমরা এখন একটু কেমিস্ট্রির কোশ্চেনগুলোর দিকে একটু আসি, যে হোয়াট অ্যাবাউট ভাইয়া কেমিস্ট্রি। হ্যাঁ, সো কেমিস্ট্রির কোশ্চেন কেমন ছিল, এটার জন্য আমি হলো আশিককে ডাকবো। আশিক, হ্যাঁ আচ্ছা, সো মেডিকেলের কেমিস্ট্রি কোশ্চেন কেমন ছিল? মেডিকেল কেমিস্ট্রি কোশ্চেনের ক্ষেত্রে বরাবরই আমরা আসলে দুইটা জিনিস দেখি, এক হাজারি স্যারের অনুশীলনী আর এক হাজারি স্যারের মূল বই।
তো একটা খুব প্রচলিত কথা যে হাজির স্যারের অনুশীলনী থেকেই হুবহু সকল কোয়েশ্চেন উঠে আসবে, এরকম যারা অনুশীলনীটাকে সম্পূর্ণ ভরসা করে গেছিল আজকের পরীক্ষার কোয়েশ্চেনে মেইনলি তারা একটু ধরা খাবে, কারণ কোয়েশ্চেন আসছে মোটামুটি 24টা মতো, 24টা কোয়েশ্চেনের ভিতরে রাফলি 10টা কোয়েশ্চেন আসছে অনুশীলনী থেকে, বাট স্টিল একটা নাম্বার অনুশীলনী থেকে হুবহু ভাই আসা। 10টা হুবহু হ্যাঁ। পাইলে মনটা ভালো লাগবে না ভাই? ভালো লাগবে, বাট জিনিসটা হচ্ছে যে তুমি যদি আসলে বইটাকে ঠিক মতন পড়ে যেতা, হাজারি স্যারেরই কিন্তু জাস্ট 2টা পার্টের 2টা বই, এই হাজারি স্যারের বইয়ের বাইরে আসলে কেমিস্ট্রির কোনো কোয়েশ্চেন আসে না। 24টা কোয়েশ্চেন হাজারি স্যারের বইয়ের একেবারে ডিরেক্ট লাইন, মজা করতেছি না ভাই, ধরে নাও ডিরেক্ট লাইন যাকে বলে। ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন টাইপের মাত্র একটা আসছে, তাও এটা হচ্ছে সিম্পল সূত্র দিয়ে, ওই ম্যাথটাও হাজারি স্যারের বইয়ের ভিতরে আছে। সো কথা ঘুরে ফিরে তো একটাই, শুরু থেকে যেটা বলতাম ভাইয়া হাজারি, ভাইয়া হাজারি, হাজারি মেডিকেল ইসাক আজমল হাসান, মানেই হচ্ছে হাজারি স্যার শেষ। কেমিস্ট্রির ক্ষেত্রে। এইটাতে তাহলে এক্সট্রা করে ইনশাআল্লাহ রাইটার দরকার না। এখন কবির স্যারের বই থেকে সুপার সাইক্লোন আসছে, একটা। তুই তোর বইয়ের মধ্যে সাইক্লোন তুই লেখা ফেললাম, তুই তো হাজারি মনে থাকে না। তাহলেই হয়ে যাবে। সবসময় যখনই আমরা কোনো রাইটার সাজেস্ট করি, অনেক মহানুভব তীব্র মেধাবী দেবতুল্য মেধাবী স্টুডেন্ট নিজে নিয়ে আসে যে ভাই আমার কলেজে তো এটা পড়ে না, মানে ভাবটা এমন যে প্রতিদিন কলেজে আসি, মানে প্রতিটা দিন কলেজের সামনের বেঞ্চে বসে থাকি। সরি, কলেজে তো যাও না তুমি। কলেজে তো তুমি যাও না, তুমি এমনও ফাঁকিবাজ অমনও ফাঁকিবাজ, তুমি কলেজ একটা রাইটারের সাথে আরেকটা কোনো ডিফারেন্সই নেই। কবির স্যার আরো মজার কথা, কেউ যদি কবির স্যার থেকে মিলায় তারও 24টার মধ্যে 20টা মিলে যাবে, কমে যাবে। 20টা মিলে যাবে ভাই। কেন? কারণ সব 90% প্রতিবার সেম, বাট হাজারি স্যার ইজ বেটার, ইজিয়ার অপশন। সেই জন্য যা বলতেছি ততটুকু পড়লে ইনাফ। এবং আমরা অ্যাজ অলওয়েজ আমাদের এত প্রুফ দিতে হয়, কারণ এটা আমাদের ইউএসপি, এটা আমাকে দেখাইতে হয়। তো তারপরেও দেখো কোনো প্ল্যাটফর্ম কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে নাই যে কোশ্চেন এমন কেন করছেন। আমরা বলতেছি স্যার একটু পেঁচাই করেন, কারণ এইটুকু ইনশাল্লাহ হালকেনস্টাইনের কনফিডেন্স আছে, কোশ্চেন যেমনই হোক না কেন, কোশ্চেন যেমনই হোক না কেন 75% সামনেরও তুমি দেখবা ঢাবি হবে, জাবি হবে, রবি হবে, চবি হবে, খুবই হবে ইনশাআল্লাহ। 75% প্লাস হালকেনস্টাইনের 40 ঘন্টার ক্লাস হোক, 20 ঘন্টার ক্লাস হোক, সেখান থেকে কমন থাকবে। 200 পৃষ্ঠার বই হোক, 800 পৃষ্ঠার বই হোক, ওখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। যেমন আমি তোমাকে একটা সিম্পল জিনিস দেখাই, এই যে ভাইয়া সামনে এগ্রিকালচারের পরীক্ষা, এই যে এইটুকু একটা বই তুমি ইনশাআল্লাহ লিখে রাখো, এগ্রিকালচারের পরীক্ষার পরে এই বই থেকে আমরা কমন দেখাবো। এবছরের মেডিকেল বই আসলে কমন দেখানোরও আসলে মুডটা নাই, বুঝছো? কারণ মেডিকেলের এই যে এই স্ক্রিনশটগুলো তো বই থেকেই তুলছি, তো এগুলা দেখলে আসলে মিলাইতে পারবা। আচ্ছা, এখন আমরা লাইভের এই পার্টে আসছি, কোশ্চেন নিয়ে আলোচনা। এখন আমি যদি কথাবার্তা বলতে চাই, এই পার্টেও আমাকে আশিককে লাগবে, বাট তার আগে আমি বলে দিই একটা এক্সট্রা স্লাইড আমি নিয়ে নিই, এই স্লাইডেই বলবো। সেটা হলো যে আসলে জুনিয়র ব্যাচ কি করবে। জুনিয়র ব্যাচের এই বছরের মেডিকেল কোশ্চেন থেকে শিক্ষণীয় জিনিসটা কি? পয়েন্ট নাম্বার 1, অল চ্যাপ্টার্স, অর্থাৎ তোমাকে সকল চ্যাপ্টার্স ভালো মতো পড়তে হবে, সকল চ্যাপ্টার্সের ইম্পর্টেন্ট এরিয়া ভালো মতো পড়তে হবে। অর্থাৎ এত ডেপথে না গেলেও হবে, বাট ইম্পর্টেন্ট লাইনগুলা, ছকগুলা, বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, সংখ্যাত তথ্য, উদাহরণ, এগুলো পড়তে হবে সব চ্যাপ্টার্সের এবং অল সাবজেক্টসে, সব সাবজেক্টে এটা সত্য। অর্থাৎ কোনো কিছুতে স্পেশালাইজ করা যাবে না, সবগুলোতে জেনারেলাইজভাবে আমাকে এক্সপার্ট হইতে হবে। দ্বিতীয় যেটা লার্নিং, আমাদের জিকেই শুরু থেকে পড়তে হবে, যেহেতু সিলেবাসটা বড়। সো তুমি শুরু থেকে পার ডে 2-4 পেজ করে পড়লেও আমার কভার হয়ে যাবে, ঠিক আছে? তৃতীয় যে লার্নিংটা আমাদের, যে অনুশীলনী থেকে এই বছর কোশ্চেন কম আসুক বা কোনো বছর বেশি আসুক, কোনো বছর না আসুক, অনুশীলনী ইজ এ কনফিডেন্স, যে ভাইয়া খাতা খুলে আর এটা তো জানি, আর এটা তো করছি, আর তো রিসার্চ স্যার, মনের শান্তি ভাই, কঠিন কনফিডেন্স। সো আমরা অলওয়েজ অনুশীলনী খুব ভালো মতো করে রাখবো। অনুশীলনীর মিনিমাম হলো ইসাক স্যার, তপন স্যার, হাজারি স্যার, কবির স্যার, আজমল স্যার, হাসান স্যার, এগুলো মিনিমাম। এর বাইরেও অনেক আছে, অনেক বইটই তোমরা পাবা, আমাদের কোর্সে আমরা ক্লাস করেছি, এগুলো করলেই মোর দেনি না, অনুশীলনীগুলো করে ফেলবো। আর আরেকটা যেটা কথা, সেটা হলো আমাদের জুনিয়র ব্যাচের জন্য অ্যাজ অলওয়েজ, যখন তুমি এরকম অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে চাবা, তোমাকে একাডেমিকের পড়া আগেই করে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি ভাবো ওই 3 মাসে আসে ফাটাই দিব, এই করব ওই করব, তা ভাইয়া 3 মাসে হয় না, সে একাডেমিক আগেই করে রাখবো। এই জন্য কিন্তু তোমাদের রিভিশন প্রোগ্রাম সিআরপি লঞ্চ করা আছে, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, সেটাতে এনরোল করে রাখতে পারো। আর যারা প্রি অ্যাডমিশন করো, প্রি মেডিকেল কোর্স আজকে থেকে লঞ্চ হয়ে গেল, দ্যাটস ইনাফ। আচ্ছা, এবার আসি আমরা যে ভাইয়া এই পার্টে, ভিডিওর এই পার্টে আমরা কথা বলবো যে যারা মেডিকেল এক্সামের পরে কি করব। সো মেডিকেল এক্সামের পরে আশিক চলে আসো। মেডিকেল এক্সামের পরে নর্মালি কয়টা দল থাকে? 2টা দল থাকে। দল নাম্বার 1 যারা ভালো দিছে। আমি ভালো এবছর কাকে বলতে পারি? যে মোটামুটি 70+ শিওর আছে
তুমি যে চান্স পাই গেছো এটা আমি বলতেছি না, 75 পাও চান্স না পাইতে পারো, মোটামুটি ইউ আর অন এ সেফার সাইড। আর যারা খারাপ দিছে, যারা বিলো 70, হ্যাঁ বিলো 70, সো বিলো 70 মানে চান্স না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলা জানেন যে এই দুজনের মধ্যে কে চান্স পাবে। স্টিল আমাদের তো প্রিকশনস নিতে হবে। সো এই ভিডিওটার এই পার্টে আমি বলতেছি না যে তুমি চান্স পাইছো কিনা, ভালো খারাপ দিয়ে বুঝাই। খারাপটাকে আমি খারাপটার সমর্থন আমি বলতে পারি যে চান্স পায় নাই, ধরে নাও ভালোটা হলো তুমি পাইছো, বাট এখনই তো কেউ জানতেছে না, 48 ঘন্টা পরে জানতে পারবো। সো যারা ভালো করছো তোমরা কংগ্রাটস, বাট যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না পাও তুমি ডিইউ এ ইউনিটের জন্য পড়াশোনা করিও, ডিইউ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা দেখিও, সামনে তো ঢাবির এক্সাম, বাকি এক্সামগুলো পরে আছে, কোশ্চেন ব্যাংকটা দেখিও, আর সিম্পলি ক্র্যাশ কোর্সের ক্লাস করিও, মানে রেকর্ডেড ক্লাসেস করবা, রেকর্ডেড ক্লাসেস, ওকে? কোনো লাইভ ক্লাসে যাবা না, ডোন্ট মেক ইউর লাইফ হার্ডার। আচ্ছা, এইবার হলো আমাদের যে দলটা আছে যারা আমরা খারাপ করছি ভাইয়া, আমরা কি করব? আচ্ছা আশিক বলো তো যে যারা খারাপ করছে ওদের হাতে কি কি অপশন আছে? প্রথম অপশনটা সবথেকে বেস্ট অপশন হচ্ছে জেইউ ডি। ঠিক আছে, বাট ডিইউ তো আমরা দিবই, ডিইউ তো আমার হলো ফার্স্ট অপশন, সেই সাথে আছে জেইউ ডি ইউনিট মাস্ট। আচ্ছা সিইউ চবি এ কেন? কারণ এটার পাশে লেখা আছে একটা ওয়ার্ড 100 ms ক্যালকুলেটর ইউজ করা যায়, ঠিক আছে? রাবি একটা খুব সুন্দর অপশন, কেন বলো দেখি? এখানে ম্যাথ না দাগাইলেও পারবো, ম্যাথ দাগাবো না, বায়োলজি দাগাই আসবো, পারবো, মানে ম্যাথ বাদ দিতে পারবো, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এখানে। প্লাস রাবি একটু পরে যার কারণে অনেকজন পরীক্ষাতে টায়ার্ড হয়ে যাবে, টাইম পাবা। লাস্ট বাট নট লিস্ট এগ্রি, কোনো কথাই নাই এগ্রি, সবথেকে বড় মানে এইটা হইলো ভাইয়া তোমার এলাকা, এটা হলো এলাকা, তুমি এটা ডন, বুঝছো? মানে এইটাই কিন্তু তোমার কোশ্চেনটার সাথে মিলবে ভালো সব থেকে। এখন আমরা একে একে প্রত্যেকটার প্রিপারেশন নিয়ে কথা বলবো, কেমনে তুমি টাইমলাইনটা সোজাবে। এর বাইরে কি কোথাও পরীক্ষা দিব না আমরা? অবশ্যই দিব। কেইউ আছে আমার পরীক্ষা, কেইউ আছে, ঢাবির আগে কেইউ পরীক্ষা, অনেক কিছুই আছে, জেএনইউ আছে, সবাই ফর্ম ফিল আপ করে ফেলছে, সবাই ফর্ম ফিল আপ করেছে। আমাকে এখন এগুলার মধ্যে এখানে 1 2 3 4 5 5টা প্রাইম অপশন লিখছি, এর মধ্যে পিক 3, এন্ড গো ফর ইট। মানে এই তিনটাতে ভাইয়া হয় আল্লাহ আমাকে থামাবে, এর বাইরে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই। অর্থাৎ মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে আমি দৌড়টা দিব, সর্বোচ্চ পড়াটা দিব, তা যদি চান্স না পাই আলহামদুলিল্লাহ, ওকে, এটা আমার ভাগ্যে ছিল। যে কোনো তিনটা। ইফ ইউ আস্ক মি আপনি কি করতেন, আমি তো ঢাবি ছাড়তামই না ভাই, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ঢাবি রাখতাম। আমি 2 এ রাখতাম জাবিডি, 3 এ রাখতাম এগ্রি, এই তিনটাতে আমি মারতাম, বাকি দুটাতে আমি দিতাম, সমস্যা নাই, এই তিনটাতে আমি মারে আসতাম, ঠিক আছে, ডু অর ডাই খেলতাম। এখন প্রথম যেটা আমাদের জাবি ডি নিয়ে একটু কথাবার্তা বলি, যে ভাইয়া কেমনে জাবি ডিতে পাবো। আমি কিন্তু জাবি এতে ফার্স্ট নেই, 10ম হয়েছিলাম, জাবি ডিতে দেই নাই। জাবি ডির কোশ্চেন কেমন হয়? জাবি ডিতে ম্যাথ নাই, কিন্তু জাবি ডির যে কেমিস্ট্রি এবং বায়োলজি কোশ্চেন, আমি তোমাকে এইটুকু বলতে পারি তোমার মেডিকেল কোশ্চেনের চেয়ে অনেক হার্ড হবে। মানে এবার যে মেডিকেলটা দিছো এর চেয়ে কুত্তা মারা হার্ড হবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ ওরা জাবি ডির একটাই বৈশিষ্ট্য, সেটা হলো বইয়ের ভিতর, যত ভেতরে পারে, মানে ও একেবারে কোনা কাঞ্চি চাঙ্গি মাঙ্গি থেকে একটা কোশ্চেন বের করে ঢুকাই দিছে, যে ভাইয়া এটা কি থিওরিটিক্যাল কোশ্চেন, কোনো ম্যাথ ট্যাথ কিছু দেখা দেখি নাই, থিওরিটিক্যাল কোশ্চেন অনেক বেশি। সো জাবিডির জন্য তুমি চাইলে আমাদের জাবির বই পড়তে পারো, ছোট ছোট বই আছে, হ্যাঁ, এই বইতে আমরা একদম ভিতর থেকে কোশ্চেন বের করার চেষ্টা করছি, হ্যাঁ। অথবা তুমি চাইলে, যেহেতু এখন লাস্টের দিকে এসে ব্রেন খুব কম কাজ করে, আমাদের জাবির কিন্তু বিগত বছরের কোশ্চেন ব্যাংক, এটা কিন্তু মনে রাখবা ভাইয়া, জাবি একটা মাল, কিন্তু জাবিতে কিন্তু শিফট আছে অনেকগুলা, মানে মনে করো অনেক সময় 16টা শিফটেও নিয়ে যায় ভর্তি পরীক্ষা তোর অনুযায়ী। দেখো এখন কেউ যদি 20 বছর ধরে পরীক্ষা নেয়, পরীক্ষা তো নিচ্ছে 50 বছর ধরে না, 20 বছর, প্রতি সেটে কোশ্চেন আছে 100টা, এবং শিফট হইলো গিয়ে আমার ধরে নিলাম 10টা, ওর কাছে কিন্তু নিয়ার অ্যাবাউট 20,000-এর উপরে কোশ্চেন আছে, 20,000-এর উপরে কোশ্চেন ওর কাছে বানানোই আছে ভাই। সো কেন আবার নতুন করে বানাবে? সো জাবির বিগত বছরের কোশ্চেন আমাকে সলভ করারই লাগবে ডিউরিটে চান্স পেতে গেলে। এই জন্য তুমি যদি জাবির একটা ক্র্যাশ কোর্স কিনে সিম্পলি আমি তোমাকে বলছি না ক্লাস করো, ক্লাসে প্লে করে রাখা দাও, সামনে ফ্রন্টাল ল্যান্ডস্কেপ। এখন মেডিকেলে চান্স না পাইলে মাথাটা নাই হয়ে যাবে, কিন্তু ভাইয়া নাই হয়ে যাবে, ভাঙ্গে পড়বা। সো জাস্ট প্লে দ্য ক্লাস। এই কোর্স ডি ইউনিটের কোর্স আছে, এ ইউনিটের কোর্স আছে, আমি তোমাকে একটা কুপন দিয়ে দেই, সেল 30, ওকে। আচ্ছা
আমরা যদি আমাদের পরবর্তী অপশনের দিকে যাই, ঢাবি, অর্থাৎ যারা আমরা এখন এটা অ্যাকচুয়ালি ঢাবি বলা যায় না, এটাকে বলা যায় হলো স্ট্রেট আউট ভার্সিটি এই ইউনিট। এই একটা প্রিপারেশন অ্যাকচুয়ালি সবার জন্যই হয়, কিন্তু মনে রাখবা ভার্সিটি ইউনিটের সাথে ধরো ঢাবির সাথে চবির ডিফারেন্সটা কোথায়। সিম্পলি তোমাকে চবির জন্য এক্সট্রা 1 অ্যানালাইসিস বুক বা কোশ্চেন ব্যাংক করতে হবে। অর্থাৎ ভার্সিটি ইউনিটের সাথে যদি কেউ কৃষির এই যে ছোট্ট পিচ্ছি একটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক করে যায়, ডান, কৃষি ডান। যদি কেউ ওটার সাথে সিম্পলি ছোট্ট করে একটা গুচ্ছের বই করে যায়, ওরা ডান। ওকে, আচ্ছা, এখন আসি ভার্সিটি ইউনিটের জন্য। প্রথম যেটা আমরা ওদের প্রথম যে দুর্বলতাটা বলো দেখি, ওদের কি দুর্বলতা আসি? ম্যাথ। আচ্ছা হ্যাঁ, ম্যাথ আর ফিজিক্স, এই দুইটাই হলো ওদের দুর্বলতা। তোমারও দুর্বলতা, তুমি জানো, তোমরা সবাই জানো তোমাদের দুর্বলতা এইটা। এটাতে কি করবা? প্রথমে মনে রাখতে হবে এটা কি মেইন বই পড়বো, তাই না? না, মেইন বই পড়াই যাবে না, পড়তে হবে হলো গাইড বই ভাইয়া। অর্থাৎ এই সময় মেইন বই পড়লে হারাম, তোমাকে এখন লাগবে র্যাপিড টাকাটাক শর্টকাট জানা লাগবে। সিম্পলি দুইটা ছোট্ট পিচ্চি বই দেখাই। এটা হলো ম্যাথ মেডিসিন প্লাস, ছোট্ট একটা বই, মানে যত প্রকার শর্টকাট জানার লাগে 100 পেজের মধ্যে করছি। আর এটা হলো হ্যান্ড ক্যালকুলেশন প্লাস, এটা হলো হাতে কিভাবে কাটাকাটি করবা ক্যালকুলেটর ছাড়া, এটা শিখিয়ে দিবে। ঠিক আছে, সো যারা ম্যাথে পেইনে আছো, এই দুইটা বইয়ের একটা বান্ডিল আছে, এই দুইটা বই কিনে শেষ করে যাও। ইনশাল্লাহ যতটুকু শর্টকাট জানো ততটুকু জানবা। গেল, এটা হলো ম্যাথ আর ফিজিক্স। ম্যাথ আর ফিজিক্সে ভালো করার জন্য কি লাগে সবচেয়ে বেশি বলো দেখে আসি? প্র্যাকটিস লাগে। ঠিক আছে, আচ্ছা, এখন ওদেরকে যদি তুমি কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে কি বলবো বলো দেখি? কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর তোমার গাইডলাইন কি থাকবে ওদের জন্য? কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল তোমাকে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি একটা সেকশন আছে, যে সেকশনে তোমার একটা মানে যথেষ্ট কনফিডেন্স থাকা উচিত, যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছো। তোমার ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে শর্ট সিলেবাস, বায়োলজি তো মানে মেডিকেলে তো তুমি দেখছো ফুল সিলেবাস বা এরকম একটা বিষয় থাকে। ঢাবির ক্ষেত্রে প্রাইম ফোকাসই হচ্ছে আমার শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসে থাকা প্রত্যেকটা চ্যাপ্টারের যতটা পারা যায় টপিক ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক সলভ নিজে করো। এবং নিজে করার ক্ষেত্রে আমি তোমাকে বলবো, দেখো তুমি সবটাতে তুমি সেম আউটপুট বের করে নিয়ে আসতে পারবে না সব চ্যাপ্টার থেকে। ওই চ্যাপ্টারগুলোর জন্য ক্লাসটা কমপ্লিট করো, সময় খুব কম, ক্লাস করতে এখন ভালো লাগবে না, তুমি অলরেডি মেডিকেল পরীক্ষার ড্যামারেজ নিয়ে অনেকটা বেশি আসলে টেন্সড আছো। এবং আমার মনে হয় যে কোশ্চেন সলভ করতে যদি কেউ না পারো, সিম্পলি একটা কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স নিয়ে প্লে দা ক্লাস, যে দেখতে থাকো যে ভাইয়া অনেক কিছু পরীক্ষার হলে ক্লিক করবে। যদি কারো মনে হয় যে না ভাইয়া আমি এখন জিরো থেকে সবচেয়ে র্যাপিডলি ভার্সিটি ইউনিটের জন্য প্রিপেয়ার্ড হব, এইখানে দেখবা সিম্পলি আমাদের থিওরি ক্লাস উইথ শর্ট টেকনিক্স, এগুলোর মধ্যে প্রায় 40টা ক্লাস সেপারেট করা আছে, 40টা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস আছে, ওকে, পার চ্যাপ্টার। এবং ক্লাসের ডিউরেশন ম্যাক্সিমাম 1 আওয়ার ম্যাক্স। সিম্পলি 40টা রেকর্ডেড ক্লাস করে ভার্সিটি ইউনিটের জন্য রেডি হয়ে যাবে। এই 40টা ক্লাস তোমার করতে তুমি ম্যাক্সিমাম গেলে 4 থেকে 5 দিন লাগবে, 4 to 5 ডেজ। তারপর আমি সিম্পলি কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করব, আর কিচ্ছু না। কোশ্চেন ব্যাংক সলভিং এর কোর্স আছে ভার্সিটি ইউনিটে। এখন দেখো কি করা যাবে না, এটাকে আমি একদম সুন্দর মতো একদম ক্রস করে দিচ্ছি। কেন বাবা বলো দেখি? তোমার পরীক্ষা 7টা দিন পর, 8টা দিন পর, প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে বন্ধ মাত্র 7 দিন। কোন পাগলে তোমারে কামড়াইছে আমি জানি না ভাইয়া, লাইভ ক্লাস করার মতো সময় নাই। সো সিম্পলি রেকর্ডেড ক্লাস করার পরে প্র্যাকটিস, যে দেখছি ক্লাসটা জানছি, দেন উই গো ফর প্র্যাকটিস। যত বেশি পারি তত বেশি প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ভার্সিটি ইউনিট। এখন আমরা এখানে দুইটা অপশন নিয়ে কথা বলবো, দুইটা অপশনকে কিভাবে মেডিকেলের জন্য আমরা ইউজ করতে পারি। সো চবিএতে সবচেয়ে বড় লেভারেজ হলো এখানে 100 ms ক্যালকুলেটর ইউজ করা যায়, অন্য কোনো ms না, 100 ms। সো এইটা দিয়ে কিন্তু প্রচুর ম্যাথ করা যেতে পারে। কিন্তু চবির আবার ম্যাথের স্পেশালাইজেশন আছে, চবিরও কিন্তু কোশ্চেন ব্যাংক আছে নিজস্ব। চবি কিন্তু গুচ্ছতে ঢুকে নাই, চবি রাবি ঢাবি কেউ গুচ্ছতে ঢুকে না, যে গুচ্ছতে ঢুকে না সে তার প্যাটার্নে অলওয়েজ স্ট্রিক্ট ছিল। সো চবির জন্য এখানে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে 30টা মাত্র ক্লাস। এটারও কুপন হলো সেল 30। এবং আমাদেরও বাজারের একমাত্র চবির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক আমাদের কাছে আছে, চবি অ্যানালাইসিস, সেটা কিনলেই হবে। 100 ms ক্যালকুলেটর একটা ম্যানেজ করে চবির কোশ্চেন ব্যাংকটা করে গেলে ইনশাল্লাহ চবি কভার হয়ে যাবে। মনে রাখবা তুমি কোনো কালেই বায়োলজি বা কেমিস্ট্রিতে ইনশাল্লাহ ধরা খাবা না, তোমার ধরা খাওয়ার এরিয়া শুধু ফিজিক্স আর ম্যাথ, এই দুইটাতে একটু এক্সট্রা করে ফোকাস দিও। এবার আসলে রাবিস সি, রাবিস সিতে আমি একটু আমি ফার্স্ট হয়ে গেছিলাম। এবং আমি কি খুব বেশি রাবিসির জন্য পড়ছি? ধরলো না, মাই টেকনিক ওয়াজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিম্পল হিসাব। রাবি তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বাইরে কোশ্চেন করেই না। এবং রাবিসিতে একটা খুব সুন্দর অপশন আছে, একটা আছে হলো একটা আছে হলো বায়োলজি, একটা ম্যাথ, আর একটা আছে বায়োলজি প্লাস ম্যাথ। এই যেটা শুধু বায়োলজি, সেটা বায়োলজি কোশ্চেন তুমি পারবা, যেটা ম্যাথ, এটা ম্যাথটা একটু টাফ আসে, যেটা বায়োলজি প্লাস ম্যাথ
এটা দেখা গেলে সুবিধা কি জানো, বায়োলজিক্যাল সাবজেক্ট যেগুলা এবং ম্যাথমেটিক্যাল Engineering সাবজেক্ট, subject। মানে ধরো নাও সিভিল, subject। ট্রিপলি, এদিকে ফার্মেসি, মাইক্রোবায়োলজি সবই পাবা। আবার যদি কেউ শুধু ম্যাথ দাগায় বায়োলজি দাগায় আসো, সে আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ধরো নাও সিভিল, ট্রিপলি, এগুলা পাবা না। তো আমি তোমাকে বলবো এগুলা বাদ দাও, এত ডিপার্টমেন্টের চিন্তা বাদ দাও, আগে চান্সটা পাই, আগে মেরিট। সুন্দর মতো বায়োলজি পড়তে হবে। সো আমাদের কোর্সে 32টা আবারও রাবির ক্র্যাশ কোর্স আছে, সেল 30 কুপন, জাস্ট বসে ক্লাসগুলো করো। তারপর রাবির একটা কোশ্চেন ব্যাংক আছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ, তুমি যেটা প্রাইম টার্গেট ধরবা, আমি বলতেছি না যে রাবি করতে হবে, তোমাকে বলছি 3টা ধরবা, 3টা ধরার পরে জাস্ট ওগুলোর জন্য প্রপারলি পড়লেই মোর দেন ইনাফ ফর ইউ। গেল, আমি তোমাকে এবার তোমার সর্বশেষ গোটেড অপশন দেখাই, এগ্রি, যেটা তোমার নিজের এরিয়া। যেটা তোমার এলাকা, কৃষক, কৃষি। কৃষিতে চান্স পাবো কিভাবে? ভাইয়া তুমি জানো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি কততম হয়েছিলাম আশিক, বলো দেখি। ফার্স্ট হইছে। বাউতে আমি ফার্স্ট হয়েছিলাম, ঠিক আছে। এটার জন্য কি পড়ছি বলো দেখি, একদম সোজা স্ট্রেট কাট, বুলশিট বাদ দিয়ে, কোনো কথা নাই। আমি কি লাইভ ক্লাস করছিলাম না? ওয়ান ওয়ার্ড কোশ্চেন ব্যাংক। ভাইয়া পৃথিবীতে কোশ্চেন ব্যাংক থেকে যে কৃষি কি পরিমাণে কোশ্চেন তুলে, এবং কৃষি নির্লজ্জ বেহার মতো কোশ্চেন তুলে, তোমার কাছে এট সাম পয়েন্ট মনে হবে যে স্যারেরা কি পাগল নাকি? না, স্যারেরা জানে ওখানে কারা পরীক্ষা দেয়, তারপরেও তুমি পারবা না। এই যে এই বই থেকে তুলে দিবে না, এই কোর্স থেকে তুলে দিবে না, তুমি তাও পারবা না। তুমি জানো তোমরা কতটাই ডাম যে তোমাদের জন্য এক্সট্রা করে আমাকে এখানে লেখার লাগে লাইভ ক্লাস, তোমাদের জন্য এক্সট্রা করে লাইভ ক্লাস নেওয়ার লাগে। মানে আমি যদি তোমাকে বলি যে শুনো আমার এখানে 40টা ক্লাস আছে, এই 40টা ক্লাস করলে তোমার এগ্রিকালচার কভার হবে, জিএসটিও কভার হবে, তোমাকে এখানে আমি কোশ্চেন ব্যাংক দিয়ে দিব, বই দিয়ে দিব, তোমাকে মেন্টরশিপ করব, তারপরে তুমি বলবা যে না ভাই আমাকে এক্সট্রা করে লাইভ ক্লাস দেন। সেই সেম মানুষটা যে তুমি লাইভ ক্লাস করে চান্সটা পাই না। মেডিকেল পরীক্ষাটা খারাপ দিছো তো লাইভ ক্লাস করছো না? আমি তো রেকর্ডে দিছিলাম, কই? সো আমার এখানে লাইভ আছে, আমি তোমাকে কখনো বলবো না লাইভ লাইভ দেখিস না। তুই সিম্পলি এগ্রিকালচার অ্যানালাইসিস মেগাবুকটা কমপ্লিট কর, এই কয়েকদিনে টাইম মেলা আছে, কিন্তু টাইম পরীক্ষা কিন্তু ভাইয়া 3 জানুয়ারি, মানে টিল টুডে নিয়ার অ্যাবাউট কিন্তু মোটামুটি 25+ ডে আছে, তাই না? এই বই পড়তে টাইম লাগবে ম্যাক্সিমাম 4 দিন, এই 40টা ক্লাস করতে তোমার টাইম লাগবে ম্যাক্সিমাম 7 দিন। তারপর থেকে কি চলবে ভাইয়া? প্র্যাকটিস, হিউজ অ্যামাউন্টে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো। এইভাবে করলেই আমার কৃষি হয়ে যাবে। সো কৃষিটাকে তুমি একটা প্রাইম টার্গেট রাখতে পারো, কারণ সময় আছে অনেক, বাকিগুলাকে খুব ঠাক রিভিশন দিতে হবে। এই পর্যায়ে আমি জাস্ট একটা সর্বশেষ কথা বলতে পারি, আশিক তুমি এখন যাইতে পারো, আমি কিছু ওদের সাথে একটু স্ট্রেট ফরওয়ার্ড আলাপ করি। ও আচ্ছা ভাই, তো আরেকটা অপশনের কথা ভুলেই গেছি, শুনতে খারাপ লাগতে পারে, যাদের একে হলো পয়েন্ট কম, তার উপরে প্রিপারেশনও বাজে ছিল, তুমি জানো যে তোমারে দিয়ে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন এত জলদি হবে না, তোমরা একটু ঘাটাঘাটি করবা। আমি এখানে নার্সিং এর কোর্স দেখাচ্ছি, আমাদের এখনই ভর্তি হইতে হবে এমন না, আমি তোমাকে বলতেছি সিম্পলি নার্সিং প্রিপারেশন নিয়ে একটু ঘাটাঘাটি করিও, কারণ নার্সিং এর সিলেবাসের সাথে তোমাদের মেডিকেলের সিলেবাস যথেষ্ট, মানে মোটামুটি মিলে যায়। এখন অবশ্যই নার্সিং একটা সরকারি নার্সিং এর অপশন আছে, ঢাকা নার্সিং কলেজ আছে, প্রায় প্রত্যেকটা মেডিকেলের সাথে একটা করে নার্সিং কলেজ আছে সরকারি কিন্তু। এবং যারা মোটামুটি আমরা একটু অসচ্ছল পরিবার থেকে আসি, আমাদের অত টাকা নেই প্রাইভেটে পড়ার মতো, আমরা নার্সিংটাকে একটা অপশন হিসেবে রাখতে পারি। বাট এই পর্যায়ে আমি তোমাকে কথা বলবো এই ভিডিওটার এইখানে, সেটা হলো যে ভাইয়া যদি মেডিকেলে চান্স না পাই, একটু মোটিভেশনাল আলাপ, হ্যাঁ, যদি মেডিকেলে চান্স না পাই কি হবে? আমি তো আমার স্টোরি অ্যাজ অলওয়েজই বলি, আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছি, আমি ডেন্টালে 3rd হয়েছি, আমি এএমসি চট্টগ্রামে সিলেক্টেড ছিলাম, 3টা মেডিকেলের টপ নচ রেজাল্ট ছিল। সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে সে ভর্তি ক্যান্সেল করে বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসছি। তারপর প্রথম দিকে ভাবছিলাম টিচার হবো, ডিন লিস্টে পর্যন্ত ঢুকছিলাম লেভেল 1-এ, ভাগ্যের নির্মম পরিহাসে নিজের লাইফে নিজেরই নেওয়া কিছু রং স্টেপসের কারণে বুয়েট থেকে এখন পর্যন্ত গ্র্যাজুয়েটটা হয় নাই, ইনশাল্লাহ সামনের বছর হয়তো হবে, কোচিং সেন্টার করাই খাচ্ছি। সো অনেক সময় আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়ে কারণে, আমি জানি আমি যে পথে আছি মহান আল্লাহ তাআলা আমার জন্য আরো অনেক বেটার কিছু রাখছে। এই যে লাখ লাখ স্টুডেন্টের সাথে কানেক্টেড হচ্ছি, এই সুযোগটা মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, মেডিকেল দেয় নাই। আমার ভাই মেডিকেলে চান্স পেয়েছে আল্লাহর রহমতে, ও ডিএমসিতে পড়তেছে, হ্যাঁ। বাট কথা হলো যারা মেডিকেলে ডাক্তার হইতে পারবে না, তাদের লাইফে আসলে লস কি? মানুষের ডাক্তার হলে যথেষ্ট ইস্টাবলিশ, এটা সত্য, ডাক্তারদের ভালো টাকা আছে, কিন্তু প্রশ্ন হলো ডাক্তারদের কখন টাকা হয়? তুমি কি এই কোশ্চেনটা কখনো নিজেকে করছো কি না? তোমার যদি বিলিভ নয়, যে কোনো মেডিকেল গ্র্যাজুয়েট মেডিকেলে পড়ে না এরকম না, পড়ারা দুনিয়া চেনে না, যে কোনো একজন বড় ডাক্তার আঙ্কেলকে জিজ্ঞেস করবো যে আঙ্কেল আপনার টাকা পয়সা কামানো শুরু হয়েছে কবে?
মেজরিটি অ্যান্সার হবে 35, 30+। ডাক্তারদের জীবনটা কিন্তু পুরা জীবনটা জুড়ে পড়াশোনা করতে হয়। আমি এই কথাগুলো কেন বলছি, আমি ডাক্তারদেরকে ছোট করছি না, নিঃসন্দেহে না। আমার তোমাকে তো সান্ত্বনা দেওয়ার লাগবে। তুমি মন্দের ভালো নিজেকে একটা বুঝ দিবা যে ভাইয়া ডাক্তার হইলে অনেক লেটে আমার পড়াশোনা শেষ হইতো, অনেক লেটে কামাইতাম, সমস্যা নাই। এটা হয়তো বা মনের শান্তি দিবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো যে আমাদের লাইফের রিয়ালিটিটা কি। লাইফের রিয়ালিটিটা হইলো যে মেডিকেলে চান্স না পাইলে লাইফ কি শেষ হয়? উত্তর হলো না। বাট মেডিকেলে চান্স না পেলে যে পরিমাণে ইমোশন লস হয় সেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় চান্স না পেলে হয় না। অর্থাৎ কেউ বুয়েটা না পারে রুয়েট কুয়েট চুয়েট অনেক আছে, বাট মেডিকেলে না পারলে মেডিকেলের বাইরে প্রত্যেকটা অপশন কোনোটাই মেডিকেলের সাথে কানেক্টেড না। অর্থাৎ বাকি অন্যান্য যে কোনো জায়গায় চান্স পাইলে তুমি কোনো প্রফেশন চুজ করো না, বাট মেডিকেলে চান্স পাইলে ইউ আর চুজিং এ প্রফেশন। সো এটা অনেক ইমোশনালি হার্ট করার মতো একটা ব্যাপার। বাট তোমাকে একটু রিয়ালিটি চেক দিই বাবা। এবছরের ভর্তি পরীক্ষা সিম্পলি আমি তোমাকে জাস্ট একটা টাস্ক দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা টাস্ক দিই, আজকের টাস্ক লেখো। টাস্ক এটা বলবো আনাস ভাইয়ের টাস্ক 1। তুমি 4টা অ্যাডমিশন ডেট লিখবা। ডিইউ এ ইউনিটের লিখবা, চবি এ লিখবা, আর ইউ সি লিখবা, তারপরে হলো এগ্রি জিএসটির এক্সাম ডেট লিখবা। ঠিক আছে? ডিইউ আরেকটা লিখবা হলো জাবি এ আর জাবি ডি, এগুলাতে তো পরীক্ষা দিবা। এগুলার এক্সাম ডেটগুলা লিখবা। ভাইয়া আপনি লিখে দেন না, আমি লিখলে ভয় লাগবে না। তুমি একটু লেখিও সার্চ দিয়ে দিয়ে। তুমি নোটিস করবা সিম্পলি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার মাঝখানে 7 দিন গ্যাপ আছে ম্যাক্স। অর্থাৎ যদি এখন তুমি 3 দিন মাতম করো কোনো সমস্যা নাই। জিনিসটা কিরকম জানো, আমি তোমাকে আরো একটু রাফ উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নাও ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প, বিল্ডিং খুব দ্রুত ভাঙে পড়বে। ধরে নাও যে তোমার প্রিয় পোষা কুকুরটা একটা কোনো কিছু ভাঙে চাপা পড়ে গেল টেবিলের তলায়, তুমি ওকে বাঁচাবা নাকি আগে দুধ দিবা? সেম শিট হিয়ার। তোমার মনের একটা অংশ মরে যাচ্ছে, বাট এই অ্যাডমিশন সিজনও ম্যাক্সিমাম জানুয়ারির মধ্যেই শেষ। অর্থাৎ আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই ডিসাইড হয়ে যাবে যে কে পাবলিকে পড়বে নাকি পড়বে না। নাও আই এম আস্কিং ইউ, তুমি কি বসে কানবা নাকি পাবলিকে সিট নিবা? আমি জানি অনেক লস হয়েছে, আমি এখন তোমাকে যত যা আবেগী কথা বলবো কোনোটাই কানে ধরবে না। সো দ্য চয়েস ইজ ইয়োর্স। তুমি এখন প্রতিদিন বসে কানবা নাকি কান্দে চোখটা মুছে প্রতিদিন 1 ঘন্টা করে কানবো, 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা কানবো, 1 ঘন্টা পড়বো, কোন রুটিনটা তুমি চুজ করবা? মনে রাখবা জীবন কারোর জন্য থামে রাখে না। এত কিছুর পরেও মেডিকেলে চান্স না পায় অনেকে লাইফে ভালো করবে। আই হোপ তুমি তাদের মধ্যে একজন হবা। দুনিয়াতে সিম্প্যাথি দিয়ে কিচ্ছু হয় না, দুনিয়া তাদের জন্য যারা স্ট্রং হয়ে ফাইট করে। আসসালামু আলাইকুম, টাটা।